সুপ্রিয় দর্শক, এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সংস্কার প্রক্রিয়া। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল, আছেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজ ও রাজনীতি বিশ্লেষক ডক্টর আবদুল্লাহ আল মামুন। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই শহীদুল ইসলাম বাবুল ভাই আপনার কাছে যেতে চাই। আজ মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষণে বেশ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন তিনি। তার মধ্যে 6 জন বিশিষ্ট নাগরিককে দিয়ে 6টি বিশেষ কমিটি গঠন করা হয়েছে সংস্কার করার জন্য। উদ্দেশ্য, লক্ষ্য সুষ্ঠু নির্বাচন। সেখানে তিনি বলেছেন যে ব্যর্থ হওয়ার অবকাশ নেই, সফল হতেই হবে। আমরা কি এখন আলোচনার বিষয়টি কি হতে পারে কিনা, সফলতার মাত্রাটা কেমন হবে? না, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন সম্মানিত সহ-আলোচক, আমাদের দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম এবং অভিবাদন। শোনেন, মানুষকে তো আশাবাদী হতে হয়, মানুষকে স্বপ্ন দেখতে হয়। বলা হয় যে মানুষ তার স্বপ্নের সমান বড়। অনেক ঘাত প্রতিঘাত হয়েছে, অনেক অন্যায় অনিয়ম হয়েছে, অনেক অশোভন কার্যক্রম হয়েছে, অনেক লুণ্ঠন হয়েছে, দুর্নীতি হয়েছে, অনৈতিক আচরণ হয়েছে। আমরা 53 বছর স্বাধীনতার একটা জাতি রাষ্ট্রের জন্য অনেক সময়, যদিও কালের পরিক্রমা এটা খুবই সংক্ষিপ্ত ব্যাপার, কিন্তু এই জাতি রাষ্ট্রের জন্য বা একজন মানুষের জন্য তো বটেই, তো অনেক বড় সময়। এই সময় আমরা যে কাঙ্ক্ষিত বিষয়গুলো বা সাফল্য অর্জন করতে পারতাম, বা আমাদের পরেও যারা স্বাধীন হয়েছে তারা যা অর্জন করতে পেরেছে, আমরা তা পারিনি ক্ষেত্র বিশেষে, আবার কিছু কিছু পেরেছি। এই যে পেরেছি, এটা কারো একক অবদান না, যতটুকু পেরেছি এটা রাজনৈতিক নেতৃত্বেরই অবদান আছে এর মধ্যে। আবার ব্যর্থতা যদি কিছু থেকে থাকে, সেটাও রাজনৈতিক ব্যর্থতা। হ্যাঁ, এখন এই নতুন সরকার একটা বিপ্লবের মধ্য দিয়ে যে আসলো, হ্যাঁ, এদের কাছে আমাদের কিছু প্রত্যাশা, স্বাভাবিকভাবেই জাতির প্রত্যাশা তৈরি হয়েছে। তবে এই সরকারের তো কিছু লিমিটেশনস আছে। তারা মাত্র একটা মাস পার করেছে। তাকে আপনাকে সময় দিতে হবে। হ্যাঁ, তাদের কাজের আমরা সমালোচনাও করব, প্রত্যাশাও করব, আবার তাদেরকে স্পেসও আপনাকে দিতে হবে। যদি ভালো করে থাকে সেটুকু আপনাকে বলতে হবে, কারণ অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এটা অর্জন করেছি। একটা বিপ্লবী সরকার, প্রথমেই বলে নেওয়া দরকার, একটা বিপ্লবী সরকারের কি চরিত্র হওয়ার দরকার ছিল, আর তারা কি চরিত্র বা কী ভূমিকা পালন করছে, সেটা যদি আমি বিশ্লেষণ করি, এখানে অনেক ব্যত্যয় খুঁজে পাওয়া যাবে, হতাশার জায়গাও খুঁজে পাওয়া যাবে। সরকারের মধ্যে যারা আছেন তারা শ্রেণী ভেদে বা বিষয় ভেদে তারা এক্সপার্ট অনেক মানুষ আছেন, এরাও বরেণ্য মানুষ। বাংলাদেশের আমরা চিনি অনেককেই, আবার কাউকে কাউকে চিনিও না। তো তারা তাদের বিষয়ে এক্সপার্ট হয় যেমন এক বিষয়, আর গোটা রাষ্ট্র পরিচালনা করাটা কিন্তু অন্য বিষয়। রাষ্ট্র পরিচালনার সাথে রাজনৈতিক নেতৃত্ব, ভালো হোক মন্দ হোক, সম্পৃক্ততা থাকলে সেটা ভালো হয়, চেইন অফ কমান্ডো থাকে। তো আজকে ইউনূস সাহেব যে বক্তব্য দিলেন, সেটা আমি মনে করি এই বক্তব্যের মধ্যে, আজকের এই বক্তব্যের মধ্যে অনেক ইতিবাচক বিষয় আছে। বিশেষ করে এই যে 6টা যে কমিটি করেছেন, এর আগে একটা অর্থ বিষয়ক সংস্কার কমিটি করেছেন বা শ্বেতপত্র প্রকাশের, যেটা দেবপ্রিয় ভট্টাচার্য, তাকে আমরা চিনি, তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য অর্থনীতিবিদ এবং গুণী মানুষ। আর আজকে যেটা করলেন আইন কমিশন বা নির্বাচন সংস্কার কমিশন বা দুর্নীতি কমিশন, জনপ্রশাসন কমিশন, জনাব শাহদিন মালিক, সুপ্রিম কোর্টের একজন বরেণ্য আইনজীবী, তিনি কোনো দল করেন না। আইনজীবীদের মধ্যে এবং বাংলাদেশের সুশীল সমাজের মধ্যে তার গ্রহণযোগ্যতা চমৎকার, প্রশ্নাতীত। বদিউল আলম মজুমদার দীর্ঘদিন তিনি নির্বাচন নিয়ে কাজ করেন, সুশাসনের জন্য, নাগরিক সুজনের। হ্যাঁ, তারপর আপনার আব্দুল মুঈদ চৌধুরী, তিনি অনেক বয়স্ক মানুষ, কিন্তু তিনি খুব চমৎকার একজন, মানে পাকিস্তান সিভিল সার্ভিসের একজন চমৎকার অফিসার ছিলেন, আমরা তার জীবন যতটুকু জানি। ওনাদেরকে নিয়ে যে জনপ্রশাসন সংস্কারের জন্য দায়িত্ব পেয়েছেন। ইফতেখারুজ্জামান টিআইবির, তিনি বিএনপির আমলে বিএনপি সমালোচনা করেছেন, ব্যত্যয় ত্রুটি যেগুলো ছিল সেগুলো বলেছেন, আওয়ামী লীগেরও করেছেন। আমি মনে করি উনিও সঠিক মানুষ হয়েছেন। আরও 2 জন পুলিশের জন্য সরফরাজ, আরেকটা হয়েছে আজকে। তো এই যে যাদেরকে এবং তাদেরকে উনি সময় বেঁধে দিয়েছেন, 1 তারিখে অক্টোবর কাজ শুরু করবেন, 3 মাসের মধ্যে ওনাদের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রস্তাব পেশ করবেন ওনার প্রয়োজনীয় জনবল নিয়ে। আমরা আশাবাদী হতে পারি, যেই সংস্কারটা আমরা চেয়েছিলাম সেক্টর ভিত্তিক, বিএনপির যে 27 দফা রাষ্ট্র সংস্কার যে রূপরেখা, আজ থেকে আরও 2 বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা ঘোষণা করেছিলেন, হ্যাঁ, তার মধ্যেও কিন্তু রাষ্ট্র সংস্কার যে মৌলিক বিষয়গুলা, যেমন আমি বলতে পারি আপনার
মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এখন এক ব্যক্তির শাসন, একজন মোগল সম্রাটের মতো তার ক্ষমতা, হ্যাঁ, সেইটা যে ভারসাম্য, এটা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমার দলের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে। এটাকে নিশ্চয়ই আপনি ইতিবাচকভাবে দেখবেন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এই যে বিভিন্ন শ্রেণী পেশার যে বিজ্ঞ মানুষ, বিশেষজ্ঞ মানুষ, সবাই এক বিষয়ে বিশেষজ্ঞ হবেন না। আমি রাজনীতি করি, আমাকে সব বিষয়ে কম কম বেশি জানতে হয়, কিন্তু স্পেসিফিক কোনো বিষয়ে অভিজ্ঞতা তো আমার নিবিড় হতে পারে না। সেই জন্য এই শ্রেণীর মানুষদের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে একটা প্রস্তাব উনি করেছেন, চমৎকার। তারপর এই যে আন্দোলনরত মানুষ যারা রয়েছেন বিভিন্ন দলের, এদেরকে নিয়ে একটা জাতীয় কনসেনসাস বা জাতীয় সরকার তৈরির যে একটা ব্যাপার, তারপরে এই যে রেইনবো নেশন, পারস্পরিক প্রতিহিংসা, নির্যাতন, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ম্যাডামের বক্তৃতায় আপনি বুঝেছেন বাংলাদেশের সবচাইতে নির্যাতিত রাজনৈতিক নেত্রী হলো জীবিত রাজনৈতিক নেতার মধ্যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এবং শারীরিকভাবে তিনি এত নিগ্রহের শিকার হয়েছেন যেটা অভাবনীয়। উন্ডা প্রতিহিংসা থেকে একদম সরেছে। প্রথম দিনের বক্তব্য দেখেন, ওবায়দুল কাদের সাহেবরা বলেছেন, আওয়ামী লীগের লোকেরা বলেছেন যে 10 লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগের পতন হইলে। 10 লক্ষ, আপনি আপনি খেয়াল করতে পারবেন নিশ্চয়ই কি অন্যায় অপকর্ম তারা করেছে, তাদের মধ্যে কি ভয়। কিন্তু আমার পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দের মানে কি বলবো ভূমিকা এবং দৃঢ়তার কারণে কিন্তু 5 তারিখের পরে সেই রকম কোনো দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমি জানি, কিন্তু এর বাইরে ওনারা যেভাবে বলেছেন তার 1 লক্ষ ভাগের 1 ভাগও ঘটে নাই। এটা একটা মানে আশার ব্যাপার। এই যে সংখ্যালঘু নিয়ে যে ধরনের বা হিন্দু সম্প্রদায় নিয়ে বলা হয়েছে, আমি তো সেরকম কোনো হিন্দু সম্প্রদায়ের একজন মানুষকে কেউ হত্যা করেছে, কিছু করেছে এরকম কিন্তু আমি দেখিনি। অনেক মানে ফুলিয়ে ফেঁপিয়ে আমাদের প্রতিবেশী দেশ থেকে এগুলো বলা হয়েছে। তো আমি যেটা বলতে চাই, ছাত্ররা যারা আন্দোলন করেছে, ভাই ঠিক আছে, আমি এখানেই শেষ করে যে যারা আন্দোলন করেছে এবং তার সাথে আমরা এই আন্দোলনটাকে দীর্ঘদিন, একদিন বিপ্লব তো গাছ থেকে পড়ে না, আপেল না যেটা পড়ে গেল, এটা তৈরি করতে হয়। এর জন্য কালচারাল রেভলিউশন লাগে, এর জন্য প্রেক্ষাপট লাগে। এই প্রেক্ষাপটটা দীর্ঘদিন আমরা তৈরি করেছি এবং আন্দোলনের চূড়ান্ত যে পরিণতি ছাত্রদের সাথে, আমি আমার দলে গতকাল একজন ছাত্রনেতা বলেছে, আপনি দেখেছেন ফেস দ্য পিপুলের অনুষ্ঠানে, যে তারেক রহমানের, এবং আমি নিজে বিএনপি যেহেতু করি সেজন্য আপনি হয়তো আমার কথা কতটুকু গ্রহণ করবেন জানি না, তিনি কত নিবিড়ভাবে এটাকে মনিটর করেছেন, মোবিলাইজ করেছেন, এটা দিন রাত 24 ঘন্টা, এবং যখন ইন্টারনেট তখনও তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমরা যোগাযোগ করেছি ডাইরেক্ট ফোনে, উনি নির্দেশনা দিয়েছেন, যা যা করণীয় সব করেছেন। এবং শুধু উনি না, আমার দলের সর্বস্তরের নেতাকর্মীরা। সেই জন্যে এই বিপ্লব করে একার বিপ্লব না, ছাত্র জনতার জন্য ভূমিকা আছে, মুক্তিযুদ্ধের যেমন একটা জনযুদ্ধ, আওয়ামী লীগ নিজেরা দাবি করে তারা যুদ্ধ করেছে, যুদ্ধের সব পালাই গেছিল ওপারে, যে হোটেলে আয়েসি জীবনযাপন করছে। সেই জন্য আমি বলি এই বিপ্লবটা বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব, এবং এই বিপ্লবে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব, নিপীড়িত রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছে, দল রয়েছে, প্রত্যেকের অবদান আছে। কাউকে কেউ অসম্মান করুক এটা কাম্য না। শহীদ ইসলাম বাবুল, আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, যেটি শহীদ ইসলাম বাবুল বলছিলেন যে সংস্কার প্রক্রিয়া নিয়ে, এবং সব কিছুই যে এই সরকারের উপর ছেড়ে দেওয়া বা সেখান থেকে ভালো কিছু আসবে, বা রাজনীতিক নেতৃত্বের কথা বললেন, তিনি সম্পৃক্ততার কথা বললেন। আমার ছোট্ট করে প্রথম জানতে চাও, মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া আপনি কি বলবেন, সেটি প্রথম জানতে চাও। ধন্যবাদ জাহিদ। আমার মনে হয় আজকে যদি প্রধান উপদেষ্টার ভাষণ আমরা যেটা শুনলাম, এটা মোটা দাগে 3 ভাগে ভাগ করা যায়। একটি তিনি যে ক্রাইসিস পিরিয়ড, সেটাখানে সেনাবাহিনীর ভূমিকা, বন্যা, তার সরকার সেটাকে কীভাবে মোকাবেলা করেছে সেটি নিয়ে বলেছেন। দ্বিতীয়ত উনি তুলে ধরেছেন যে উনি 1 মাসে ওনার সরকার কী কী পদক্ষেপ নিয়েছেন সেগুলো তো উনি হাইলাইট করেছেন। তৃতীয়ত সংস্কারটা শুধুমাত্র সরকার করবে না, কোন কোন ক্ষেত্রে করা উচিত, এবং সরকারের আমরা খুব একটা আকাঙ্ক্ষিত একটি বিষয়, আমরা সব রাজনৈতিক দলের কাছ থেকে শুনছিলাম যে রোড ম্যাপ কীভাবে এগুগে, সংস্কারগুলো কীভাবে হবে, সেটা তিনি কিন্তু আজকে বলেছেন। প্রথম যে অংশটি সেটি হচ্ছে যে সেখানে বন্যা এবং এই যে বর্তমান পরিস্থিতি হঠাৎ করে আসলে এটা মোকাবেলা উনি সেনাবাহিনীর অনেক প্রশংসা করেছেন, বাট এনজিওর কথা বলেছেন। বাট একটি বিনীতভাবে আমি বলি যে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পলিটিক্যাল পার্টিজ, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের যে অংশগ্রহণ, সেটা বোধহয় আরেকটু হাইলাইট করলে ভালো হতো। দ্বিতীয় অংশে উনি এটা তুলে ধরতেই পারেন যে বিভিন্ন কর্মকাণ্ড করেছেন উনি, এবং একটি জিনিস আমার মনে হয় যে ওনার বক্তব্যের সঙ্গে আমার যে অনুভূতি জায়গাটা মেলে, যে কর্মকাণ্ডগুলোর কথা উনি তুলে ধরেছেন প্রত্যেকটা মন্ত্রণালয় অনুযায়ী, সেটার লিস্টটা কিন্তু অনেক দীর্ঘ, অনেক প্রশাসনিক অস্থিরতা আছে, পুলিশ ঠিকমতো কাজ করছে না, অনেকগুলো দাবি দেওয়া নিয়ে প্রতিদিনই হাজির হচ্ছে। তারপরেও যে কর্মকাণ্ডগুলোর কথা উনি বলেছেন, অর্থনৈতিক, সামাজিক, আন্তর্জাতিক, সবগুলো অ্যাপ্রিসিয়েবল। এবং সেখানে আপনার একটা জিনিস বোধহয় কর্মকাণ্ডগুলো যখন উল্লেখ করছিল, একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে একটা
উনি মানুষের সাথে একটা জনগণের সরকার হিসেবে একটা মেলবন্ধন তৈরি করতে পেরেছেন, যেটা সরকারের মডেল কেমন হওয়া দরকার। যদিও 1 মাস, কিন্তু আমার মনে হয়েছে যে জিনিসগুলো উনি বলছেন, অর্থনৈতিক সংস্কার, গুম, আন্তর্জাতিক পর্যায়ে অবদান, ইন্ডিয়ার সাথে সম্পর্কের ডেফিনেশন, ব্যাংকিং খাতের সংস্কার, অল্প দিনে যে কাজগুলো করেছেন, আমি মনে করি যেটা উনি যে একটা জনগণের সরকার, সেই মেসেজটা আমি মনে করি ব্যক্তিগতভাবে সেটি প্রমাণিত হয়েছে। তৃতীয় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গায় আজকে আমার সবচেয়ে যে জায়গাটা একজন একাডেমিক হিসেবে ভালো লেগেছে, সেটা হচ্ছে যে সংস্কার কি সরকারই করবে। উনি বলেছেন যে সংস্কার করতে হবে সমিতিতে, সংস্কার করতে হবে এনজিওতে, সংস্কার করতে হবে প্রতিষ্ঠানে। সংস্কার সরকার যদি চাপিয়ে দেয়, আমরা সোশ্যালজিতে একটা কথা বলি যে একটা সোশ্যাল স্ট্রাকচার থাকে, অর্থনৈতিক, পারিবারিক, আইন, সমস্ত প্রতিষ্ঠান মিলে একটা স্ট্রাকচার থাকে। একটা সংস্কার প্রক্রিয়া যখন শুরু হয়, একটা সংস্কার প্রক্রিয়া যদি টপ ডাউন অ্যাপ্রোচে হয়, তাহলে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবে না সোসাইটি, আবার আগের জায়গায় চলে যাবে। আমরা যদি দেখি যে 69, 71, 90, 2001 বিভিন্ন সময় আমরা কিন্তু সংস্কার প্রক্রিয়াগুলিকে ইন্ট্রোডিউস করতে চেয়েছি, তারপরে সর্বশেষ 2024 কেন ব্যর্থ হয়েছিল সেই কারণটা খোঁজা দরকার। আজকে উনি একটা দারুণ দিক নির্দেশনা দিয়েছেন যে সংস্কারের জন্য শুধু সরকার সংস্কার করবে এটা নিয়ে বসে না থেকে, সংস্কারের জন্য আপনি প্রস্তুত হন, ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা, বিভিন্ন এনজিও, আপনারা সবাই দেখেন যে কোন জায়গায় সংস্কারগুলো করা দরকার। আর ফাইনালি যে জিনিসটি আমার আরেকটি জিনিস বলতে চাই, যেটা বাবু ভাইও বললেন, যে মানুষগুলোকে উনি অন্তর্ভুক্ত করেছেন, আমি আশাবাদী হতে চাই, হয়তোবা তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকতে পারে, কিন্তু প্রত্যেকের স্ব ক্ষেত্রে অত্যন্ত প্রতিষ্ঠিত। এবং আরেকটি জিনিস হচ্ছে যে একটা রোড ম্যাপ কিন্তু যদি একটু খেয়াল করি আমরা, উনি দিয়েছেন যে 3 মাসের মধ্যে 1 তারিখ থেকে কাজ শুরু করবে, কোঅপ্ট করবে, 3 মাসের মধ্যে এই কমিটি থেকে রিপোর্ট দেবে, কোন কাদের সঙ্গে কোন স্টেক হোল্ডারের সাথে কথা বলবে, কোন রাজনৈতিক দলের সাথে কথা বলবে, 3 দিন থেকে 7 দিন করে কোন সেগমেন্টগুলো ভাগ হবে, উনি সব বলে দিয়েছেন। এখানে একটি বিষয় এখন গুরুত্বপূর্ণ, যে এতদিন আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যেটা শুনেছি যে একটা রোড ম্যাপ প্রয়োজন, যেটা দেখতে চাই আমি সংস্কার চাই, এবং আমার ধারণা এখানে যারা দুটি রাজনৈতিক দলের নেতা বসে আছেন ওনারাও চান। আমার মনে হয় রোড ম্যাপটা এখন হয়েছে, আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করার, যেন তারা যে সংস্কার প্রক্রিয়াটা হাতে নিল এটি যত দ্রুত হবে তত কিন্তু আমরা পলিটিক্যাল সিস্টেমে ফিরতে চাই, আমরা পলিটিক্যাল সিস্টেমে যেতে হবে আলটিমেটলি। সেজন্য আমি মনে করি যে বিএনপি, জাতীয় পার্টি সহ যে দলগুলো এখন সক্রিয় আছে, তাদের সরকার যে আজকে রোড ম্যাপ দিল তাতে পূর্ণ সহযোগিতা দেয়া, তাহলে কিন্তু হয়তো দ্রুত ইলেকশন আমরা দেখতে পারবো। আর যদি তড়িঘড়ি করে বা কোনো কারণে এই সংস্কার প্রক্রিয়ায় অনীহা তৈরি হয়, তাহলে এটা ভাববার কোনো কারণ নাই যে ছাত্ররা আন্দোলন করে সফলতা আনলো তারা ঘরে ফিরে যাবে। আমি ওনার বাবু ভাইয়ের একটা কথার সাথে সম্পূর্ণ একমত, কোনোভাবেই বিএনপি এবং বিরোধী দলের যে 15 বছরের অবদান কোনোভাবেই খাটো করে দেখার আসলে সুযোগ নেই। তবে এটিও ঠিক যে তাদের অবদান বা কন্ট্রিবিউশনটা 28 তারিখের পরে যে জায়গায় নেমে গিয়েছিল, এই শিক্ষার্থীদের আন্দোলনের পরে তারা নতুন একটা ফোর্স হিসেবে এটাকে সাপোর্ট করেছে। এবং হি ইজ কারেক্ট যে নানানভাবে আমি নিজে আন্দোলনে ছিলাম, আমরা দেখেছি যে বিএনপির মধ্যে শিক্ষকরা, স্টুডেন্টরা আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। এখন যে জিনিসটা দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে আজকের বক্তব্যের পরে পেশেন্স, যে সবাই আমরা সংস্কার চাই, পরিশীলিত অবস্থাটা চাই। কারণ যদি রাষ্ট্র যত সংস্কার প্রক্রিয়া যাক না কেন, পার্টিগুলোর মধ্যে যদি সংস্কারের চর্চা না হয়, যদি এখনও নমিনেশন প্রক্রিয়া ঠিক না হয়, নেতা বানানোর প্রক্রিয়া ঠিক না হয়, পার্টির মধ্যে গণতন্ত্র না হয়, তাহলে কিন্তু যতই সংস্কার কথা আমরা বলি না কেন সেটা সফল হবে না। জি, ডক্টর মামুন, আপনার কাছে আমি আবার আসবো। আবুজাদ আল মাহমুদ মাখন সরকার, আপনি শুনছিলেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন বলছিলেন যে কি সংস্কার প্রক্রিয়া সবচেয়ে বেশি জোর দিয়েছেন যেটা সেটা হচ্ছে রাজনৈতিক দলও তাদেরকেও নিজের থেকে পরিশীলিত সংস্কার হতে হবে। সেই চর্চা কি আমাদের দেশের দলগুলোর মধ্যে আপনি দেখতে পান কিনা, বা এখন যে বার্তা, জুলাই গণঅভ্যুত্থানের যে বার্তা, সেখান থেকে আসলে মনোজগতের পরিবর্তন প্রয়োজন কিনা? ধন্যবাদ। দেশে বিদেশে আজকে যারা এসিটিভির সামনে শুনছেন, বিজ্ঞ সহ আলোচকবৃন্দ এবং উপস্থাপক আপনাকে, কলাকুশলী সহ সকলকে অসংখ্য ধন্যবাদ। আসলে 5 অক্টোবরের আগের প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, 5 আগস্টের আগের যে প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোতে যে বিরাজমান যে পরিস্থিতি, আর বর্তমান এই এত বড় একটা ঝাঁকুনির পরে এত বড় একটা অর্জন এবং অনেক রক্ত, অনেক প্রাণ, অনেক কিছুর বিনিময়ে আমরা অনেক সম্পদ, অনেক কিছু আমাদের হারিয়েছি, এবং এত কিছুর বিনিময়ে আমরা যে দেশটা এখন আমাদের সামনে আছে, যে দেশটাকে নিয়ে আমরা আগামীতে আবার আর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি, আমাদের নতুন প্রজন্ম, ছাত্র তরুণরা, জনতা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের সাথে কম বেশি আমরা রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক নেতাকর্মীরা সম্পৃক্ত ছিলাম, প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে। নাহলে একটি আন্দোলন এইভাবে সফল হতে পারে না। ছাত্রদের মধ্যে কেউ কেউ অতি উৎসাহী হয়ে বলার চেষ্টা করে যে তারা সব কিছু করে ফেলেছে।
আসলে তারা চূড়ান্ত ফলাফলটা তারা এনেছে, এটা সত্য। তাদের পিছনে রাজনৈতিক মদত ছিল, সমর্থন ছিল, জনগণের সমর্থন ছিল, রাজনৈতিক দলগুলোর কম বেশি সমর্থন ছিল, রাজনৈতিক নেতাকর্মীদেরও অংশগ্রহণ ছিল। না হলে পরে এত বড় একটা ফেসিবাদীর এগেনিস্টে, এত বড় একটা রাষ্ট্রযন্ত্রের এগেনিস্টে লড়াই করে টিকে থাকা, দীর্ঘ 15 দিন 1 মাস লড়াই সংগ্রাম করে চূড়ান্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে একটি দেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হলো, সেরকম পরিস্থিতি তৈরি হওয়াটা অত সহজ ছিল না। সহজ হয়েছে কিন্তু গোটা জনতা কিন্তু নেমেছে, দেশের মানুষ অংশগ্রহণ করেছে, Right. শ্রেণী পেশার মানুষ এখানে সম্পৃক্ত হয়েছে। এই বিষয়টাকে সম্মান জানাতে হবে। ছাত্ররা আমাদেরই সন্তান, তারা আমাদের ভাই সন্তান। তাদের একটা দাবি ছিল, ছোট একটা দাবি ছিল চাকরিতে কোটার বিষয়টা। এই কোটাটা কিন্তু একটা সময় গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে রাস্তায় শাহবাগ চত্বর আসছে, শাহবাগ চত্বর থেকে এটা কিন্তু সারা দেশে ছড়িয়ে গেছে, এবং এই দেশে ছড়িয়ে যাওয়ার পরে সারা বাংলাদেশে কিন্তু দেশের জনগণ, সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা দায়িত্বটা নিয়েছে তাদের কর্মসূচিকে বাস্তবায়ন করার, সফল করার জন্য। আমরা সেই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের জন্য গভীরভাবে সমবেদনা জানাচ্ছি, মর্মাহত। যারা আহত হয়েছে তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। ভবিষ্যতে রাষ্ট্রের কাছে আমার দাবি যে মানুষগুলো, যে সন্তানগুলো হারিয়েছে, যে পরিবারগুলো, তাদের জন্য রাষ্ট্র যেন একটা চিরস্থায়ী বন্দোবস্ত করে তাদের পরিবারের চলার। কারণ ওই পরিবার, এমনও পরিবারের সদস্য আছে যে একটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সে হারিয়েছে, তার অনেক আশাকাঙ্ক্ষা ছিল এই ছেলে বড় হবে, তাদের জন্য একটা ছায়া হবে, গাছ হবে, তাদের পরিবারকে দেখবে, দেশেরও সে একটা বড় ধরনের সম্পদ হতে পারত। সুতরাং ওই পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। আবার যারা আহত হয়েছে তারাও কিন্তু আজকে, যারা মরে গিয়েছে তারা তো নিজেরা বেঁচে গিয়েছে, কিন্তু যারা আহত হয়েছে তারা কিন্তু বিছানায় কাতর, চিকিৎসা করাতে পারছে না, এবং তাদের জীবন প্রায় শেষ। অনেকের চোখ নাই, অনেকের পা নাই। এক গুলিতে 2 বোনের পা পঙ্গু হয়ে গেছে। বসিলাতে একটি ঘটনা, সেদিন আমি টেলিভিশনে দেখে চোখের পানি রাখা যায় না, এমন ঘটনা ঘটেছে। এমনভাবে নির্যাতন হয়েছে কল্পনার বাইরে। আমরা অনেক কিছু দেখেছি। বা আমার বাসা বসিলার কাছেই, আমি সারাক্ষণ হেলিকপ্টার ঘুরতো, একটু পরে পরেই লাশের খবর পেতাম। মানে কি বিভীষিকাময় একটি পরিস্থিতি দেশে গিয়েছে। সেই পরিস্থিতি কিন্তু রাজনৈতিক দলগুলোরও ব্যর্থতা আমাদের আছে। রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র কোনো দলে আছে বলে আমি দেখি না। কোনো দলেই গণতন্ত্র নেই। নামকাওয়াস্তে একটা সম্মেলন করে, নামকাওয়াস্তে সভাপতি সেক্রেটারির নাম ঘোষণা হয়, সেক্রেটারির নাম আগেই বলে দেওয়া হয়, সেক্রেটারি ফাইনাল, সভাপতি পদে কেউ প্রার্থী হয় না। সুকল ডেমোক্রেসি চলছে। কোনো রাজনৈতিক দলে আমি গণতন্ত্র দেখি না। সেই জায়গায় ফিরে আসা উচিত রাজনৈতিক দলগুলোকে, এবং আমার মনে হয় রাজনৈতিক দলের সংস্কার সবার আগে হওয়া উচিত। কারণ এখানে নমিনেশন বাণিজ্য হয়, এখানেই অন্যায়টা শুরু হয়, এখান থেকেই সমাজে অন্যায়ের বিস্তারটা শুরু হয়। কারণ রাজনৈতিক দলগুলি আমরা নেতৃত্ব দিই রাষ্ট্রকে। সুতরাং আমরা যদি সৎ না হই, আমরা ভালো না হই, রাজনৈতিক দলগুলি স্বচ্ছ জবাবদিহিতার হাতে না আসে, তাহলে পরে দেশে ভালো গণতন্ত্র প্রতিষ্ঠিত, ভালো নেতৃত্ব প্রতিষ্ঠিত, মানে ভালো প্রশাসন আমরা পরিচালনা করতে পারবো না, তাহলে দেশ ভালো চলবে না। তাহলে পরে সবার আগে আমাদেরকে ঠিক হতে হবে। আমাদেরকে ঠিক করতে হলে দলীয় প্রধান একটা ভিন্ন লোক, প্রস্তাব আসছে ভিন্ন লোক হইতে হবে, সরকার প্রধান একজন ভিন্ন লোক হইতে হবে, এবং সংসদ দলনেতা আরেকজন ভিন্ন নেতা হতে হবে, ভিন্ন লোক হতে হবে। তাহলে পরে স্বেচ্ছাচারিতা থাকবে না, এখানে স্বেচ্ছাচারী মনোভাব তৈরি হবে না মানুষের মধ্যে। এবং একজন দলীয় প্রধানকেও আমি দাবি করে যাচ্ছি, কোনো সব দলে এটা হওয়া উচিত, 2 মেয়াদের বেশি, 3 বছর নির্বাচন কমিশন মেয়াদ ঠিক করে দেবে কতদিন পরে পরে তার দলের কাউন্সিল হবে, সে অনুযায়ী 2 মেয়াদের বেশি কেউ দলীয় প্রধান থাকতে পারবে না, সেক্রেটারি থাকতে পারবে না। পরবর্তী কাউন্সিলে সে দলের সদস্য থাকতে পারবে কিনা সেরকম একটি দিক নির্দেশনাও নির্বাচন কমিশনের সংস্কারের মধ্যে থাকা উচিত। আমি মনে করি কঠোরতা আনা উচিত রাজনৈতিক দলগুলোর উপর, কারণ রাজনৈতিক দলগুলোই কিন্তু দেশের দায়িত্ব পালন করবে, দেশ পরিচালনার দায়িত্ব নিবে। আজকে একটি বিশেষ পরিস্থিতির কারণে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এরকম তো হওয়ার কথা ছিল না। বিগত সরকারের প্রধানকে সকল রাজনৈতিক দল নিরপেক্ষ সরকারের কথা বলেছে, নির্দলীয় সরকারের কথা বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে। উনি তত্ত্বাবধায়কের তর শুনতে পারতো না, কিন্তু উনি নিরপেক্ষ শুনে, নির্দলীয় শুনে সেটাও শুনতেন না, উনি কোনো কথাই শুনতেন না। অনির্বাচিত সরকারের মাধ্যমে আপনি আসছেন তো দেশের প্রধানমন্ত্রী বেশ কয়েকবার, আজকে আপনাকে পালাতে হলো, নির্লজ্জভাবে পালাতে হলো। আওয়ামী লীগের মসজিদ কমিটির যে সভাপতি সেক্রেটারি আছে, সেও মসজিদে যেতে এখন সাহস পায় না। সকল লোক তো অন্যায় অত্যাচার করে নেই, কিছু ভালো কর্মী তো আওয়ামী লীগে, কিছু ভালো নেতা কর্মী তো আমরা চিনি, তারা সমাজে তাদের আত্মীয় স্বজনের বাসা বাড়িতে যেতে পারে না, হসপিটালে যেতে পারে না, মসজিদে যেতে পারে না। রাজনীতি তো এরকম হওয়া উচিত নয়, আমার দল সরকার থেকে চলে গেলে আমি সমাজে চলতে পারবো না। সুতরাং রাজনীতিবিদদের জন্য এটি চরম শিক্ষা,
এই শিক্ষা নিয়ে আগামীতে সকল রাজনৈতিক দল এখানে দ্বিকক্ষীয় পার্লামেন্টের কথা বাবুল ভাই বলেছেন, মাখন সরকার আমরা একটা বিরতি নিতে চাই। বলেছেন, আমি এটাকে সমর্থন করি। ভারত উপমহাদেশে বাংলাদেশ এবং মালদ্বীপে শুধু নাই দ্বিকক্ষীয় পার্লামেন্ট, সব দেশে আছে। মাখন সরকার এখন রাজনীতিকে এটাকে যদি আপনাকে বহু বহু ইয়ে করতে হয়, সকলকে আলোচনা আছে যে আসলে সংস্কার প্রক্রিয়াটা কি হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিভাবে নেতৃত্ব তৈরি হবে, এটা শুনবো আমরা। একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল, যেটি নিয়ে আলোচনা করছিলাম সংস্কার নিয়ে, এর আগেও অনেক আলোচনা হয়েছে। আপনি জানেন যে 111 সরকারের সময় এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। রাজনৈতিক দলগুলো নিজে থেকেই বিভিন্ন তাদের দলের অভ্যন্তরীণ নেতারাই এইসব প্রস্তাবনাও দিয়েছিলেন, বাট সেটি আর আলোর মুখ দেখেনি। শোনেন, যেটি ডক্টর মামুন বলেছেন যে কোনো অনীহা তৈরি যেন না হয়, সেটিও বিবেচনায় রাখতে। না, থ্যাংক ইউ, ভালো প্রসঙ্গ আপনি বলেছেন। 111-এর কথা যেটা বললেন, শোনেন, 111 সরকার প্রথম আগমনের পরে সারা দেশের মানুষ তাদেরকে ওয়েলকাম করেছিল, কিন্তু ভালোই বলেছিল, কিন্তু তারা দিনে দিনে দেখলাম তাদের মধ্যে রাজনৈতিক চেতনা, রাজনীতি করবার চেতনা বা নিজেদের ক্ষমতার লোভ, অর্থের লোভ চলে গেল, কিন্তু চলে আসলো। না হলে কিন্তু 111 সরকারের যে সরকার ছিল তাদের অনেক কিছু করবার ছিল, কিন্তু সেটা তারা সদিচ্ছা ছিল কিনা আমি জানি না। তারা পরে বায়াসড হয়ে গেল ইন্ডিয়ানদের কাছে। প্রণব মুখার্জির সাথে যে বই, সেই বইতে আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে কীভাবে তাদেরকে নেগোসিয়েশন করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তার চাকরি কীভাবে নিরাপদ হবে, তাকে তার কি বলে তিনি কি নিরাপদ প্রস্থান কীভাবে করবেন, সব তারা ঠিক করে দিয়েছিল। সেই জন্য 111 যে সরকার, এই সরকারটা এসেছিল আসলে বিদেশিদের প্রেসক্রিপশন অনুযায়ী। ওই সরকারের কাছে আমরা কিছু আশা করি না। তারা সংস্কারটাকে একটা নেতিবাচক জায়গায়, কিন্তু সংস্কারটা একটা কি বলে সময়ের দাবি, এটা তো অস্বীকার করা যাবে না। মানে সারা দুনিয়াব্যাপী আপনার সময়ের সাথে সাথে সব কিছুর সংস্কার হতে হয়। হ্যাঁ, আমাদের রাষ্ট্র সমাজেও সংস্কারটা খুবই প্রয়োজন, এবং এই সংস্কারের জন্যই কিন্তু আমরা 31 দফা আমরা দিয়েছি। ওই জন্য যেটা বলছিলেন যে পরপর 2 মেয়াদে প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না, এটা তো আমার দলের প্রস্তাব দেওয়া, এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানও সেদিনও বলেছেন যে এটা কিন্তু বিএনপির মতো দলের প্রধানের জায়গা থেকে বলা, আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু এটা একটা বিরাট ব্যাপার, এটা জনসমক্ষে বলা। আরও অনেকগুলো বিষয় রয়েছে, সেই জন্য এখন আপনি সংস্কারকে যদি নেতিবাচকভাবে দেখি আমরা, তাহলে কিন্তু হবে না। মৌলিক কিছু সংস্কারের সময় এসে গেছে। ইভেন রাজনৈতিক দল হিসেবে বিএনপিও আওয়ামী লীগ যেটা করেছে, দেশকে কত পেছনে নিয়ে চলে গেছে আপনি চিন্তা করতে পারবেন। প্রতিষ্ঠানগুলোকে কোথায় নিয়ে চলে গেছে। আপনি ইলেকশন কমিশন বলেন, একটা দাস, ওরা তো একটা দাস ছিল, ওই যে রকিব কমিশন, হুদা কমিশন, আর কমিশন, এবং লুণ্ঠনের, ওরাও তো লুণ্ঠনের একটা অংশীদার। কিভাবে লুণ্ঠন করেছে, কিভাবে দুর্নীতি করেছে, সেগুলো আমরা দেখছি। তাদের বিচার হতে হবে, কিন্তু তাদের বিচার এটা ভুলে গেলে চলবে না। এই যে কমিশনের যারা ছিল, আমি মনে করি এই যে আওয়ামী লীগের যারা স্টেক হোল্ডার ছিল, তাদের চাইতে তাদের অপরাধ আরও অনেক বেশি। কারণ সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে এই প্রতিষ্ঠানকে ড্যামেজ করার অধিকার তাদেরকে কেউ দেয় নাই। অন্তত চেয়ারে বসলে, আপনি প্রধান বিচারপতির চেয়ারে যখন বসবেন, আপনি হতে পারেন একটা দলের থেকে এসছেন, কিন্তু চেয়ারে যখন বসবেন, এই চেয়ারের মর্যাদা আমরা যুগে যুগে কালে কালে দেখেছি, শুনেছি, সেই জায়গাগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। সেই জন্যে এই নিয়োগ প্রক্রিয়া, তাদের চাকরির নিরাপত্তা প্রক্রিয়া কি হবে, বা কিভাবে কোত্থেকে কেমনে এদেরকে নিয়োগ দেওয়া হবে, সেই বিষয়ে যে কমিশন করা হয়েছে, আমরা বিশ্বাস করি একদিনেই হয়তো একটা সমাধান হয়ে যাবে, সেটা আমরা আশা করি না। আমরা বিশ্বাস করি যে এখানকার একটা বিষয় সুপারিশ ওনারা দিতে পারবে। বদিউল আলম মজুমদার দীর্ঘদিন ইলেকশন কমিশন নিয়ে কাজ করেন, এবং যথার্থ মানুষকেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমি বিশ্বাস করি, তিনি করতে পারবেন। তারপরে শাহ আবু নাঈম মবিনুর রহমান, বিচার কমিশনের যাকে দেওয়া হয়েছে সংস্কার, বিচার কমিশনের বিচার বিভাগের সংস্কার, এটা তো দীর্ঘদিন একটা হজরওয়ালা। উচ্চ আদালত, নিম্ন আদালত, নিম্ন আদালতের স্বাধীনতা সরকার নিয়ন্ত্রণ করবে না, উচ্চ আদালত নিয়ন্ত্রণ করবে, এই বিষয়গুলো তো আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখছি, এবং কোনো ভালো ফল আমরা পাইনি এখন পর্যন্ত। তবে এই কমিশন যদি সুপারিশ করে, এরা তো কোনো রাজনৈতিক সরকার না, বিএনপি সরকার তো না এরা, তাহলে এদের তো এটা বাস্তবায়ন করতে কোনো অসুবিধা থাকবার কথা না। এই কাজগুলো আমরা বিশ্বাস করি ওটা করে দিয়ে যাবেন, যাতে করে আমরাও যদি কখনো ক্ষমতায় আসি, আমরাও যাতে স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারি কোনো কারণে, কোনো কি বলে মনের ভুলে বা অসচেতন ভাবে, সেই পথগুলো আগেই রুদ্ধ করে দেওয়ার দরকার। একটা জাতি রাষ্ট্র হিসেবে চলেন, আওয়ামী লীগ দেখেন একটা পুরনো রাজনৈতিক দল, এর আগে অনেকবার বোধহয় আপনার এখানে আমি বলেছি, কি কারণে আওয়ামী লীগ এই পথ বেছে নিল আমি জানি না। কত মানুষের অবদান, কত লড়াই সংগ্রামের ইতিহাস আছে আওয়ামী লীগের সাথে। সেই আওয়ামী লীগকে হাসিনা
একা কোথায় নিয়ে গেছে আপনি বলেন? এই আওয়ামী লীগের এত কর্মী বাহিনীকে কীরকম ভয়ানক বিপদে ফেলে দিছে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে কোথায় কুয়োর মধ্যে ফেলে দিয়ে চলে গেল, আপনি বলেন অতলে ফেলে দিয়ে চলে গেল, কেন হবে এটা বলেন? জাস্ট আপনি 14 সালের নির্বাচন, জাস্ট 14 সালের নির্বাচন, সেখান থেকে শুরু, ওইখান থেকে শুরু হয়েছে যে মানুষের ভোট ছাড়া জোট চুরি করে, রাতের আধারে, হ্যাঁ জোট চুরি করে রাতের আধারে ইন্ডিয়ানদের সহযোগিতায়, এই যে ভারতীয়রা বড় বড় কথা বলছেন, সম্পর্কের কথা বলছেন, এটা বলছেন, হ্যাঁ বাংলাদেশে এই গণতন্ত্রহীনতার জন্য তাদের তো দায় আছে, ন্যাক্কারজনক ভূমিকা তারা পালন করেছে। আমি দ্ব্যর্থহীনভাবে এখন বলতে চাই, এই শক্তির হাত থেকে ও বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের সেটা সূচনা হয়েছে। কিন্তু এতদিন পরে এই সরকার এই যে ভারতের সাথে যে মর্যাদার একটা জায়গায় আমরা বসে কথা বলতে পারছি, এটা আমাদের কম অর্জন না। এই অর্জনটাকে ধরে রাখা শুধু আমাদের কাজ। সেই জন্য সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এই ছাত্র বলেন, এই ছাত্র উপদেষ্টা বলেন, বা ওই ছাত্র সমন্বয়কারী বলেন, বা ওই জনপ্রশাসন, এই যে বলছিলাম এক ইমাম চলে গেছে, অনেকে বলতেছে এসটি ইমাম চলে গেছে, আর এক ইমামকে রেখে গেছে, সব আওয়ামী লীগের পেতাত্তা। আপনি ডিসি নিয়োগ নিয়ে কি হয়েছে এর চুলচেরা বিশ্লেষণ করেন, আপনি দেখবেন আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী, আপনি ব্যাকগ্রাউন্ড সকলের না, অনেকের এখনো কি কারণে হবে? আপনি সেনাবাহিনীতে কি পরিবর্তন হয়েছে আপনি বলেন? আপনি এই সেই লেফটেন্যান্ট জেনারেল সাহেবরা বসে আছেন ওইখানে, এখনো কিভাবে আমি জানি না। আপনি এনএসআইতে আপনি জানেন, মানে এনএসআই এর ডিরেক্টরের পদে যে পদ, অতিরিক্ত মানে অ্যাডিশনাল ডিডি যারা, হ্যাঁ অতিরিক্ত, হ্যাঁ মানে জয়েন্ট ডিরেক্টর এবং অতিরিক্ত ডিরেক্টর, আওয়ামী লীগের আমলের 40-42 জন এখনো বসে আছে। একটা সমতা আনার জন্য যে প্রমোশন দিয়ে যারা বঞ্চিত তাদের, সেগুলোও করা হচ্ছে না। অনেক মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, হ্যাঁ রোডস অ্যান্ড হাইওয়েজে কোনো পরিবর্তন না, একজন না দুইজন, আবার আওয়ামী লীগের লোক পুনর্বাসন করছেন গুরুত্বপূর্ণ পুলিশের মধ্যে। আওয়ামী লীগের আমলের অতিরিক্ত সচিব হয়ে যারা গুরুত্বপূর্ণ কোনো পদে, অথচ যারা বহিষ্কৃত হয়েছিল তারা চাকরি ফেরত পেয়েছেন, তাদের ফাইল নিয়ে তালবাহানা শুরু হয়েছে। তারা ডিআইজি হয়ে বসে আছেন, তাদের বেসমেটরা এডিশনাল আইজি হয়ে এখনো শাসন করছেন। সর্বক্ষেত্রে না, আবার পরিবর্তনও হয়েছে, এটাও ঠিক। কিন্তু এই যে বিষয়গুলা, মানে প্রধান উপদেষ্টার সদিচ্ছা থাকলেও ওনার অ্যাসোসিয়েট, ওনার সাবঅর্ডিনেট, উনি একা তো সব কাজ করতে পারবেন না। প্রফেসর ইউনূসের সদিচ্ছা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। শহীদুল ইসলাম বাবুল, আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, শহীদুল ইসলাম বাবুল বলছিলেন বেশ কিছু বিষয়ে, আমি আপনার কাছে জানতে চাই যে সংস্কার প্রক্রিয়া বা যে আশ্বাস বা যে কমিটমেন্ট করা হচ্ছে, সেটা বাস্তবায়ন প্রক্রিয়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যে বাস্তবায়নটা কিভাবে হবে, যেহেতু এটি অন্তর্বর্তীকালীন সরকার, বেশি দায়িত্বটা পড়বে নির্বাচিত সরকারের উপরে। সেই জায়গায় যেটি আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে সেখানে প্রস্তুত থাকতে হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা আসলে কতটা সম্ভব? তার আগে আমার মনে হয় একটি জিনিস একটু বলা দরকার, যে আমরা যে সংস্কার নিয়ে কথা বলছি, কেন জানি নির্বাচন, কনস্টিটিউশন, এই কথাগুলো বারবার ঘুরে ফিরে আসছে। বাট যদি একটা সংস্কার প্রক্রিয়া, আমাদের যে আন্দোলনটা শুরু হয়েছিল, শব্দটা ছিল বৈষম্য। আর আমরা যদি দেখি যে সংস্কার প্রক্রিয়া সারা পৃথিবীতে নানান রেভলিউশনের পরে নর্মালি মোটা দাগে 5টি এরিয়াতে সংস্কারের প্রসঙ্গগুলো, ইফ ইউ লুক অ্যাট দি রাশিয়ান রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন, সবগুলোর পরে মোটা দাগে 5টা এরিয়াতে আসে সংস্কারগুলো, মানে 5টা খাতে। যেমন প্রথমটা বলে যে বৈষম্য হ্রাস করতে হবে, যে সম্পদ যেন একটি শ্রেণীর হাতে কুক্ষিগত না থাকে, মানবাধিকার যেন নিশ্চিত হয়, ভূমিহীনরা যেন ভূমির মালিক হতে পারে, কর্মসংস্থানের সৃষ্টি হয়, রাজনৈতিক সুশাসন যেন তৈরি হয়। এটা প্রথম অংশ, যে বৈষম্যের, মানবাধিকার নিশ্চিত করা, সম্পদের, আমাদের এখানে আমরা যে সম্পদের সুষম বন্টন ছিল না, আওয়ামী লীগ স্বেচ্ছাচারিতার কারণে সমস্ত কিছু দখল করে অল্প কয়েকজন মানুষ রাষ্ট্রের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে এবং দারুণ বৈষম্য একটা সমাজ তৈরি করেছে, দারুণ বৈষম্যের অর্থনীতি তৈরি করেছে, সামনে কিছু মেগা প্রজেক্টকে সামনে রেখে। এটি 1 নম্বর। 2 নম্বর হয় যে প্রান্তিক গোষ্ঠীর ক্ষমতায়ন। একটা বিপ্লবের পরে খুব বড় যখন সংস্কার প্রক্রিয়া শুরু হয়, যে প্রান্তিক গোষ্ঠীকে কীভাবে ক্ষমতায়ন করবে, সেটি তো অর্থনৈতিক প্রান্তিক গোষ্ঠী নয়, সেই প্রান্তিক গোষ্ঠী রাজনৈতিকও। একটি ইউনিয়ন পরিষদের একজন আপনার কোনো দলের সদস্য বা কর্মী, তাকেও কীভাবে আপনি এম্পাওয়ার্ড করছেন, সেটা একটা বিপ্লবের পরে বড় অংশ। তৃতীয়টি যেটি হয় যে একটি আধুনিক শিল্প এবং অর্থ ব্যবস্থা, সেই আলোচনাটা কিন্তু এখন হচ্ছে না, কিন্তু একটা বিপ্লবের পরে বা এই ধরনের অভ্যুত্থানের পরে দেখেন এই ঘটনাটা আবার মিলেও যায় আমাদের সঙ্গে, যে শিল্প ব্যবস্থা আমরা গড়ে তুলেছিলাম আওয়ামী লীগের নেতৃত্বে, এটাকে আসলে একটা শিল্প ব্যবস্থা, এটা একটা গোষ্ঠীতান্ত্রিক শিল্প ব্যবস্থা হয়েছিল। বা আসলে কি একটা অর্থ ব্যবস্থা, সেটা একটা গোষ্ঠীতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা তৈরি হয়েছিল। চতুর্থ যে বিষয়টি হয়, যে সামাজিক গতিশীলতা আনতে হয়, এ ধরনের বিপ্লবের পরে সামাজিক গতিশীলতা আসতে হবে। সেটা কিসের মাধ্যমে আসে? সেটা হচ্ছে যে শিক্ষা এবং কর্মসংস্থান। এবারে দেখেন আন্দোলনে কিন্তু এটাও ছিল যে মুখ্য একটি বিষয়, যে উন্নত শিক্ষা এবং ভালো কর্মসংস্থান, সেখানেই তো আন্দোলনটা গেল।
5 নাম্বার যেটি হয়, মানে একেবারে সব শেষে যেটি নিয়ে চিন্তা হয়, সেটি হচ্ছে গণতন্ত্র এবং সুশাসন। কিন্তু আমরা যখন আমাদের সংস্কার নিয়ে যখন আমরা কথা বলছি, তখন মোটা দাগে শুধু সংবিধান, নির্বাচন, তার মানে শেষেরটা প্রথমে চলে আসছে। এটা বোধহয় একটা বড় জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আনন্দের বিষয় বা সুখের বিষয় যেটা হচ্ছে, সরকার যখন 5টি কমিটি করলো বা আগের কমিটিগুলো, প্রথম কিন্তু অর্থনৈতিক সংস্কার কমিটিটা করেছে, তারপরে মানবাধিকার সংক্রান্ত গুমের কমিটিটা করেছে। ইটস এ গুড বিগিনিং, ইটস এ ভেরি গুড বিগিনিং। সেকেন্ড যে জিনিসটি, যে যখন আপনি সংস্কার প্রক্রিয়াটা যাবেন, আমি লাস্টের উত্তরটা আপনাকে দিচ্ছি যে কিভাবে যখন সংস্কার প্রক্রিয়া যাবেন, তো এটা একটা কাঠামোগত পরিবর্তন। আপনি একটা পারিবারিক সিস্টেমে ছিলেন, সোশ্যাল সিস্টেমে ছিলেন, পলিটিক্যাল সিস্টেমে ছিলেন, সেখান থেকে আমাকে বের হতে হবে। বড় চ্যালেঞ্জটা কি? সাংস্কৃতিক। আমি খুবই রেসপেক্টফুলি বাবু ভাইকে একটু বলি যে তার আগে একটু প্রেস করে নিই, বিএনপি একটা অনেক বড় দল, যদিও বেশ কিছু ব্যবস্থা নিয়েছে, এটা আগে কোনো দল কখনো আমরা দেখিনি। সেটা শুধু বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের প্রভাব আমি বলবো না, এটাতে ওনাদের সদিচ্ছাও আছে, যারা কিছু করছে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু বিএনপি কিন্তু যেভাবে যে জায়গাটা আওয়ামী লীগ রেখে গিয়েছিল, যদিও তারেক রহমান সাহেব চেষ্টা করছেন, রুহুল করিম রিজভী রেগুলার বিবৃতি দিচ্ছেন, আমাদের ফখরুল ইসলাম সাহেব সিঙ্গাপুর যাওয়ার আগে কথা বলে গেছেন, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু ওই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কেন? বিকজ সংস্কৃতিটা তৈরি হয়নি। তাহলে এটা হলো প্রথম বাধা সংস্কারের পথে। দ্বিতীয় যে বাধাটি সংস্কারের পথে ঐতিহাসিকভাবে হয়, সেটি হচ্ছে যে অভিজাত শ্রেণী যারা থাকে তাদের প্রতিরোধ। আমি একটা ছাত্র দলের নেতা আছি, আমার কোনো স্পট কোনো কারণে তৈরি হয়েছে, আমি এটা প্রতিরোধ করতে চাবো, আমি এটাতে যেতে চাবো না। যে কথাটা একটু আগে বললাম, দলের মধ্যে গণতন্ত্রায়ন, এটা অনেকে চাইবে না, বেশি শক্তি চাইবে না। তার মানে যারা অভিজাত শ্রেণী থাকে, উপরের দিকে নেতা থাকে, তারা কিন্তু সংস্কারকে মানতে চাইবে না, কারণ তার নিচের যোগ্য কেউ চলে আসবে সংস্কার প্রক্রিয়ায়, যার কোনো মামলা নাই, ক্লিন ইমেজ, আন্দোলনে ভূমিকা রেখেছে 15 বছর, ফর এক্সাম্পল ফর বিএনপি। তৃতীয় যে বিষয়টি হয়, যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা সংস্কার করতে গিয়ে, সেই প্রাতিষ্ঠানিক দুর্বলতা পার্টিগুলোর মধ্যে থাকে, সেই প্রাতিষ্ঠানিক দুর্বলতা রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য, সেই প্রাতিষ্ঠানিক দুর্বলতা আমাদের প্রশাসনের ক্ষেত্রে প্রযোজ্য। দেখুন, অলরেডি কিন্তু এই গভর্নমেন্ট বেশ কিছু সংস্কার নিয়েছে। একটা ছোট্ট উদাহরণ দিই, সম্পদের হিসাব বলা হয়েছিল যে উপদেষ্টাদের সম্পদের হিসাব 1 সপ্তাহের মধ্যে হবে। আমি খুবই দুঃখিত, অনেকে ওনাদের আমার পরিচিত, কিন্তু সেটা কিন্তু দেওয়া হয়নি। সেটা হলো প্রাতিষ্ঠানিক একটা দুর্বলতা। দ্বিতীয়ত, ওই হিসাব কিন্তু আবার বলা হলো আমলাদেরকেও দিতে হবে, আমলারা কিন্তু দেয়নি। তাহলে সংস্কারের মোটা দাগে অভিজাত শ্রেণীর প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং সাংস্কৃতিক, 3টা প্রবলেম তৈরি করে। এখন এই প্রবলেমগুলো ইলিমিনেট আপনি কিভাবে করবেন, যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন যে সংস্কার বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি, হ্যাঁ, তো ধরেন মোটা দাগে 4টে স্টেজ পার করব আমরা। কেমন? যে সংস্কার এজেন্ডাটা ঠিক হয়ে গেল এখন, বা ওনাদের সাথে এগ্রিমেন্ট হবে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে, তারপরে একটা সংস্কার আলোচনা হবে, তারপরে সংস্কারের একটা পরিকল্পনা হবে, এরপরে সংস্কার বাস্তবায়ন পদ্ধতি, আর বাংলাদেশে যেটা সবসময় মিসিং থাকে, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকে, যে সংস্কার মনিটরিং, যে সংস্কার যে প্রস্তাবটা আসলো সেটা মনিটরিং হচ্ছে কিনা। আপনার উত্তরটা 4 নাম্বারে, কেমন করে হবে? আমার প্রস্তাব 2টা হতে পারে আমার ধারণা। একটি হচ্ছে যে যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো সবাই অংশগ্রহণ করছে, যদিও 90-এর অভিজ্ঞতা আমাদের ভালো না 4 দলের, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো যেহেতু সবাই অংশগ্রহণ করছে, এক ধরনের আন্ডারটেকিং বা একটা ডিক্লারেশন হতে পারে। আর বেস্ট ওয়ে হতে পারে যে একটা রেফারেন্ডাম, যে সমস্ত কিছু একটা, তখনও তো একটা আন্ডারটেকিং ছিল, হ্যাঁ, কিন্তু কাজ করেনি, ওই জন্য রেফারেন্ডাম হতে পারে যে কোন কোন এগ্রিমেন্টগুলো হলো, কারণ এই পলিটিক্যাল পার্টিগুলো তো ওটা এগ্রি করবে। তো যদি এগ্রি করে, তাহলে আমাদের আসার জায়গাটা হবে, যদি এগ্রি আপনি করেন, আগে যদি আমরা ফেল করেছি, তাহলে এটা রেফারেন্ডাম হোক, এবং সেটা দ্রুত, কারণ বারবারই বলছি যে রাজনৈতিক প্রক্রিয়ায় আমাদেরকে ফিরতে হবে। সেই রেফারেন্ডামটা পলিটিক্যাল পার্টি এগ্রি করুক, রেফারেন্ডামটা হোক, যদি আমরা বাংলাদেশের মানুষ চাই যে ওই সংস্কারগুলো হবে, তাহলে হবে। এখানে পাদটিকে একটা হচ্ছে যে এই রেফারেন্ডাম বা এই আলোচনায় যে জায়গাটা আমি সংঘর্ষের জায়গাটা দেখি, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার যে মানসিকতা বা আকাঙ্ক্ষা, আর রাজনৈতিক দলগুলোর যে বাস্তবতা, না ওখানে বাস্তবতা, যেটা অভিজাত শ্রেণী বলছি আমি, সেটা কোন জায়গায় যাবে। এক্ষেত্রে একটি জিনিস কিন্তু আমি বিনীতভাবে বলি, যারা 15 বছর থেকে এত নিষ্পেষিত হয়েছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, বিরোধী দল বা বিএনপি সহ অন্যান্য দল, কিন্তু এই ছাত্ররা কিন্তু এই আন্দোলনটাকে সফল করেছে। তারা যদি কোনো রাজনৈতিক দলের দিকে যায়, এটাতে অসুবিধাটা কোথায়? কারণ বিএনপি মোটামুটি মোটা দাগে বলা হচ্ছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যাবে, তাদের চেক অ্যান্ড ব্যালেন্সটা করতে হবে না? আমি জাতীয় পার্টিকে রেসপেক্টফুলি বলছি, ধরে নেওয়া হচ্ছে যে তারা বা জামাত বিরোধী দলে যাবে, কিন্তু এমন নতুন একটি শক্তি যদি তৈরি হয়, কেন চেকোস্লোভাকিয়াতে হয়েছে, পোল্যান্ডে হয়েছে, আপনার স্কটল্যান্ডে হয়েছে, এরকম একটা রিফর্ম পলিটিক্যাল পার্টির দিকে গেছে, তারা যদি পলিটিক্যাল পার্টি করে, বরং সেটা মেনে নেওয়া উচিত। আর দ্বিতীয় হচ্ছে যে বলা হচ্ছে যে এখন তোমাদের দায়িত্ব শেষ হয়েছে, তোমরা পড়তে যাও। তো বাবু ভাইও তো একদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, আমার বিশ্ববিদ্যালয়ে, উনি কি রাজনীতিবাদ দিয়ে পড়তে গেছেন? এটা তো ঠিক না।
যারা এই ফলাফলটা বলে নিয়ে আসলো তারা যদি মানুষের সামনে গিয়ে তাদের ম্যান্ডেট দিয়ে বোঝাতে পারে যে আমরা এই রাইট আইডিওলজি, আমরা এটাকে নিয়ে এসেছি, লেট দেম ডু ইট। আর বিএনপির মতো একটা দলের বড় দলের ভয় পাওয়ারও কিছু নাই, বা না, এই বিষয়ে আমি বলবো পজিটিভলি। ওই থ্রেটটা আমার মনে হয় যে তাতে যেটা সুবিধাটা হবে যে রাজনৈতিক যে পোলারাইজেশন তার বাইরে একটা ফোর্স তৈরি হবে, এবং সেটা যদি একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে পারে, যে ডিক্লারেশনটা পাস হয়ে যাবে, ধরলাম বিএনপি ক্ষমতায়, তাহলে কিন্তু একটা আমরা যেটা আমি লাস্টের কথাটা বলছিলাম যে সংস্কার মনিটরিং এর একটা অপরচুনিটি তৈরি হবে। ডক্টর আব্দুল্লাহ মামুন, আমি আপনার কাছে আবার আসবো। আবুজাদ আল মাহমুদ মাখন সরকার, যেটি মামুন ভাই বলছিলেন যে নতুন দল আসলে, নতুন যে আকাঙ্ক্ষা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা যে মানসিকতা নিয়ে জনসেবায় সম্পৃক্ত হতে চায়, তাতে বড় দলগুলোর অসুবিধা থাকার কথা না। আপনার কি মনে হয় যে রাজনৈতিক বাস্তবতায় এটি বড় ধরনের একটি ব্যারিয়ার, যে অন্য কেউ এসে জায়গা দখল করবে? ধন্যবাদ। আমি প্রথমেই তাদেরকে সাধুবাদ জানাই যে নতুন কিছু তারা চেষ্টা করতেছে, এবং দেশেও চাহিদা আছে। কারণ হলো আমরা যে রাজনৈতিক দলগুলো বর্তমানে আছি, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো, অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো, অনেক দলই আমরা ইতিমধ্যে আমাদের যোগ্যতা প্রমাণে, আমাদের সততা প্রমাণে, দেশবাসীর কল্যাণে আমরা উপযুক্ত প্রমাণে ব্যর্থ হয়েছি। ছোট বড় প্রায় সকল দলই আমরা প্রায় ব্যর্থ হয়েছি। একাধিকবার এদেশে জাতীয় পার্টি ক্ষমতায় আসছে, বিএনপি ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমাদের প্রত্যেকের চরিত্র দেশের মানুষ জানে। আবার আমাদের ভালো কর্মগুলো মানুষ জানে, খারাপ কর্মগুলো মানুষ জানে। সেই বিবেচনায় বিগত 17 বছরে যে ফেসিবাদী সরকারটা ছিল, এই সরকারের কর্মকাণ্ড এবং সরকারের লুটপাট, লুণ্ঠন এবং সীমাহীন অন্যায় অত্যাচার, সর্বক্ষেত্রে মানুষকে গুম থেকে শুরু করে লুটপাট, অত্যাচার সব কিছু, এবং দলীয়করণ করা, আমার মনে হয় সে বিশ্ব চ্যাম্পিয়ন হবে এই গত 3 মেয়াদের সরকার, আওয়ামী লীগ সরকারটি। এত পরিমাণ স্বেচ্ছাচারিতা কোনো দল করেনি, এত পরিমাণ স্বেচ্ছাচারিতা, এত পরিমাণ প্রাণ রক্ত ঝরায়নি কোনো সরকার। আপনি রাষ্ট্রের শপথ ভঙ্গ করে, রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে কেউ যদি শপথ ভঙ্গ করে, সেটাও তো রাষ্ট্রদ্রোহীদের আওতায় আসে। শপথ তো প্রত্যেকটা এমপি মন্ত্রী ভঙ্গ করেছে, প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী ভঙ্গ করেছে। আগে তাদের বিচারের ব্যবস্থা করেন। আপনি নির্বাচন পরে করেন, দল পরে করেন, দল হাজারটা করতে পারেন, লাভ হবে কি? আপনি আগে যেই জায়গাগুলোতে গলত সেইগুলো সংস্কার করেন। সময় লাগবে, আমরা 2 বছর 3 বছর সময় দিব, কোনো সমস্যা নেই। 17 বছর জাতি অপেক্ষা করছে, আরও 2-3 বছর অপেক্ষা করবে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গাগুলোতে সংস্কার হওয়া জরুরি। আজকে 6টি কমিশন হয়েছে, ভালো ভালো লোক সেখানে আছে, যদিও 2-1 বয়সে বেশি প্রবীণ। আশা করি তারা ভালো করবে, তাদের অন্য ইয়াং সদস্য নিয়োগ হবে, তারা নিশ্চয়ই ভালো করবে। আপনার দুর্নীতির বিষয়ে অনেক কঠোর অবস্থানে আসতে হবে। বিদেশে টাকা পাচার হয়েছে, সেসব টাকা কীভাবে ফেরত আনা যায় সে ব্যবস্থা করতে হবে। এখানে আমাদের সন্তানরা বিদেশে আছে, রেমিটেন্স পাঠায়, তাদের টাকা লুট হয়ে যায়। আচ্ছা, আমাদের আরও বেশি সংখ্যক জনসাধারণকে কিভাবে আমাদের যুবকদেরকে বিদেশে পাঠানো যায়, হ্যাঁ, কর্মের জন্য। এখানে বহু সংখ্যক বেকার যুবক রয়েছে বাংলাদেশে। সরকারি চাকরিতে আপনার আর হয়তো লাখ চারেক লোককে চাকরি দিতে পারবে, বাকি লোকরা কি করবে? এখানে অন্তত প্রায় কোটি লোকের উপরে বেকার রয়ে গিয়েছে। তাদেরকে তো দেশে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। সেই জায়গাগুলোতে নজর দেব, যাতে দেশের রেমিটেন্স আসে, দেশের রাজস্ব বাড়ে, দেশের জিডিপি বাড়ে। অন্যান্য দিকে নজর দিতে হবে। পাশাপাশি দুর্নীতিকে একদম টুটি চেপে ধরতে হবে, রাষ্ট্রীয় ব্যয় কমায় ফেলতে হবে, কৃচ্ছতা সাধন করতে হবে। বিদেশ সফর, ঘন ঘন বিদেশ সফর। একজন সরকারি কর্মকর্তা, বড় মানের কর্মকর্তা যায় বিভিন্ন প্রজেক্টে বা ট্রেনিংয়ে, তাই ছোটোখাটো পিয়নরাও দেখি, তাদের কেরানিরাও যায় দেখি বিদেশে 1 বছর 2 বছরের জন্য। লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রের ব্যয় হয়ে যায়। কোন ক্যাটাগরিতে কী প্রয়োজনে তারা বিদেশে যায়, হ্যাঁ, এগুলো এখন দেখার সময় আসছে। রাষ্ট্রের প্রচুর মিসইউজ হচ্ছে, প্রচুর তেল মিসইউজ হচ্ছে, প্রচুর গাড়ি মিসইউজ হচ্ছে। একটা প্রজেক্ট বানালে আগের গাড়ি ব্যবহার করবেন, আগের অফিস ব্যবহার করবেন, সব ফার্নিচার ভেঙে বলো, নতুন করে ডেকোরেশন করো, নতুন গাড়ি ব্যবহার করো। আর সমস্ত উপসচিব ডিএসরা অন্তত 4-5 জন একটা গাড়িতে যাওয়া উচিত, ডিএস পর্যন্ত। একমাত্র স্ট্রাইকিং ফোর্স যখন তারা সে যখন ডিসিএসপি হবে তখনই সে গাড়ি পাবে। এর আগে 4-5 জন একসাথে গাড়িতে যাবে, এক গাড়িতে যেতে হবে, একটা মন্ত্রণালয়ে, তাহলে গাড়ির সংখ্যা কমবে, ড্রাইভারের সংখ্যা, সাশ্রয়ের জন্য। রাষ্ট্রের প্রচুর ফুয়েল চুরি হয়, গাড়ি কিনতে তেল নষ্ট হয়। রাষ্ট্রীয় সম্পদ আগে বাঁচাইতে হবে, তারপর আমলাদের উপর কঠোর নজরদারি করতে হবে। একজন সচিবের বাসায় কোটি কোটি টাকা পাওয়া যায়, কয় টাকা বেতন পায়? আপনি একজন আমলা, একজন কর্মকর্তা কর্মচারী, সে সারা জীবন চাকরি করলে 3 কোটি টাকা একসাথে করতে পারবে না। কোটি কোটি টাকার ডলার তার বাসায় পাওয়া যাচ্ছে, বিভিন্ন মুদ্রা পাওয়া যাচ্ছে, নগদ টাকা পাওয়া যাচ্ছে। হোয়াট ইজ দিস? এটা কী চলছে দেশে? কী শাসন ব্যবস্থা ছিল? আগে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে, তারপরে আপনি দল বানান,
যেই দল আসে সেই দলকে দেশের মানুষ গ্রহণ মাখন সরকার, আমরা আর একটা বিরতি নিব। ছাত্ররা কাজ করতে চায়, আমি সেলিউট জানাই, কিন্তু নতুন কেউ সুযোগ দিতে আমরা রাজি আছি। আমরা ব্যর্থ হলে নতুনরা দায়িত্ব নিবে, হ্যাঁ, প্রয়োজনে নতুনদের কর্মী হয়ে আমরা কাজ করব, কোনো সমস্যা নেই। জি, আমরা আর একটা বিরতি নিতে চাই, বিরতি পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল ভাই আলোচনা শেষ করতে চাই। ডক্টর মামুনের বক্তব্য ধরেই বলতে চাই যে নতুন দল আত্মপ্রকাশ কোনো অসুবিধা নাই, আমি বুঝতে পেরেছি। ওয়েলকাম। শোনেন, আমি বলি, বিপ্লবের সাথে প্রতি বিপ্লব, বেহাত বিপ্লব, ব্যর্থ বিপ্লব, এই শব্দগুলো যায় আছে। হ্যাঁ, একটা বিপ্লব হলো, কিসের বিরুদ্ধে বিপ্লব করেছেন আপনি? একটা আধিপত্যবাদী শক্তি এবং তার এদেশের ক্রীড়নক এবং অলিগার শ্রেণী এবং শাসক শ্রেণী, একটা নেক্সাস, একটা শক্তিশালী নেক্সাস, তার বিরুদ্ধে আপনি বিপ্লব করেছেন। বিপ্লবের পরে অনেকগুলো ঘটনা আমরা প্রত্যক্ষভাবে দেখছি, এখনও ঘটছে। এই যে গার্মেন্টস শিল্পের যে অস্থিতিশীলতাগুলো ঘটছে, কী কারণে ঘটছে, কারা ঘটাচ্ছে, এগুলো তলায় দেখতে হবে। নতুন সরকারের যে হ্যান্ডসগুলা, তার যে প্রশাসন, তার যে গোয়েন্দা সংস্থা এবং তার যে পুলিশ বাহিনী, তারা কি ভূমিকা পালন করছে এখানে, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এই সময়ে আপনি যদি এই বিপ্লবে, শোনেন, এই বিপ্লবকে আপনি দুইটা ভাগ করেন। একটা হলে বিপ্লবের সুফল কারা ভোগ করবে, বাংলাদেশের মানুষ এবং আন্দোলনকারী যারা। আর এই বিপ্লবে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ এবং তার মিত্রশক্তি যারা দেশি বিদেশি, তারাই তো ক্ষতিগ্রস্ত, তারা তো পাগল হয়ে গেছে। এই বিপ্লব যদি ব্যর্থ হতো, আমার গর্দান থাকতো না, বা এই ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের তো গর্দান চামড়া থাকতো না, এই যে ওনার চাকরি থাকতো না। হ্যাঁ, এরকম তো অসংখ্য ঘটনা ঘটতো কি না? তাহলে এই বিপ্লবটা আপনি সংহত করবার আগে আপনি যদি বিভেদ, আত্মকন্দল, বিদ্বেষ বা বিভক্তির মধ্যে চলে যান, হ্যাঁ, এটা ঠিক যে আমরা এই আন্দোলন করবার জন্য নানান শ্রেণী পেশার মানুষ, নানান দল মতের মানুষ আমরা এক হয়েছিলাম এই হাসিনার বিরুদ্ধে। হ্যাঁ, তাদের প্রত্যেকের পথ ভিন্ন, কিন্তু এখনই কি সময় হয়েছে আপনি পথকে আলাদা করে দিয়ে আপনি কাদা ছোড়াছুরি করবেন, একজনের বিরুদ্ধে আর একজন কথা বলবেন? আপনি দল করেন, এর কোনো অসুবিধা নাই, রাজনৈতিক দল স্বাগত। একটা মানুষও দেখাতে পারবেন না আমার দলের পক্ষ থেকে, বারবার বলা হয়েছে সরকারকে সহযোগিতা করতে হবে, প্রাতিষ্ঠানিকভাবে বলা হয়েছে, একাডেমিক্যালিও বলা হয়েছে যে এই সরকারকে সহযোগিতা করা আমার কাজ। কিন্তু আপনি আন্দোলনরত ছাত্র, শোনেন, রাজনীতি অনেক জটিল জিনিস। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে আর পৃথিবী চালায় রাজনীতিবিদরা, আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, সেই রাজনীতি শিশুতোষ কোনো ব্যাপার না, কিন্তু এই রাজনীতি আপনাকে শিখতে হয়। রাষ্ট্র চালাবে রাজনীতিবিদরা, এটা একটা টেম্পোরারি সিস্টেম যেটা রয়েছে। তারা আমাদের ট্র্যাকে উঠে দেবে, আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, ট্র্যাক থেকে লেস হয়ে গিয়েছিলাম, তারা আমাদের ট্র্যাকে উঠে দেওয়ার জন্য কাজ করছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু রাজনীতিবিদকে যদি আপনি কটাক্ষ করেন, তাচ্ছিল্য করেন, যার ভূমিকা মানে অপরিসীম, সীমাহীন ভূমিকা যিনি রেখেছেন, তাকে যদি আপনি তাচ্ছিল্য করেন, এটা প্রশ্ন নিশ্চয়ই দেখা দেবে। এটা কেন করছেন, কি কারণে করছেন, কে আপনাকে দিয়ে করাচ্ছে, সেটাও খতিয়ে দেখবার কারণ আছে। অবশ্যই ওয়েলকাম, আপনি রাজনৈতিক দল করবেন। একটা রাজনীতি শিখতে একটা মানুষকে একটা জীবন লাগে। আপনি একজন পরিশীলিত রাজনীতিবিদ হবেন, শেকরের রাজনীতিবিদ হবেন, গণভিত্তি সম্পন্ন রাজনীতিবিদ হবেন, তার জন্য আপনাকে যুগের পর যুগ শ্রম, ঘাম, সাধনা, রক্ত, ত্যাগ, তিতিক্ষা, জীবনের ঝুঁকি নিতে হয়। তারপরে মানুষ ঋদ্ধ হয়, সমৃদ্ধ হয়, একজন পরিপূর্ণ রাজনীতিবিদ হয়। গাছ থেকে বললেই তো মানে রাজনীতিবিদ, পেট থেকে বললেই রাজনীতিবিদ হয়ে যায় না। আমার যে ভাই গ্রামে থাকে, শিক্ষকতা করে, তাকে যদি আমি আমার চেয়ারে এনে বসাই দেই, তা এটা কি খাবে না মাথায় দিবে? আর আমাকে যদি এটা বসা দেয়, সেই জন্য যে কাজ করে তাকে সেই কাজ করতে দিতে হবে, এবং তার সমালোচনা আপনি যখন করবেন তখন আপনাকে জেনে বুঝে করতে হবে। বাবুল ভাই, আজ আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আলোচনা শেষ দিকে চলে এসেছি। শুধু আইনি কাঠামো করলেই কি অনেকটা সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাবে, এটি কি ধারণা করা উচিত কি না? না, আমি যেহেতু সমাজবিজ্ঞানের ছাত্র, এটাই বলছিলাম যে সামাজিক রূপান্তর এবং সংস্কারকে মেনে নেওয়ার মানসিকতা এবং সামাজিক কাঠামোতে সেটাকে নিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ। যখন আমি বলছি যে সামাজিক কাঠামো, আমি পরিবারকে মিন করছি না, আমি আসলে মিন করছি রাজনৈতিক এবং যে অর্থনৈতিক কাঠামো, আমাদের সাংবিধানিক কাঠামো, গণতান্ত্রিক কাঠামো, সব পুরো কাঠামোটাকেই বলছি। এবং সেখানে যদি ঐতিহাসিকভাবে আমরা দেখি যে আমাদের সাংস্কৃতিক কাঠামোতে সংস্কারকে গ্রহণ করার ওই মানসিকতা আসলে নেই। সেজন্য আমার মনে হয় যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, একটু আগে যে কথাটা আমি বলেছি সেটা আবারও আমি বলতে চাই যে আমাদের সংস্কৃতির পরিবর্তন হতে হবে। আমার খুব ভালো লাগছে আমাদের দুজন
আমি দেখতে পাচ্ছি যে পরিবর্তনের হাওয়া বইছে আমাদের দুজন যে রাজনীতিবিদ আছেন দুজনই এখানে, ইতিবাচক দুজনই মনোভাব মনোভাব আছে। আর একটা জিনিস এটা খুব ভালো যে এটা শুরু হয়েছে। শুধু বাবু ভাই কথার সঙ্গে একটা ছোট্ট জিনিস আমি কমপ্লিমেন্ট করতে চাই যে যে অবস্থানটি আমার সেটা আমি পরিবর্তন করব না, যে বিপ্লবের পরে তাদের রাজনীতি করার অধিকার অবশ্যই আছে, কিন্তু 100 ভাগ ওনার সঙ্গে একমত যে রাজনীতিবিদদের তুচ্ছ তাচ্ছিল্য করে নয়, অনেক প্রজ্ঞাবান তারা আমাদের সন্তানের মতো, সেই প্রজ্ঞাটাকে রেসপেক্ট করবে, তাদের স্পিরিটকে আমরা রেসপেক্ট করি, তারা সেটা করে যদি তারা এগিয়ে যেতে পারে, যে কথাটা ইয়া ভাই বললেন যে তারা এগিয়ে যাবে। শেষ কথা হচ্ছে যে বিএনপির মতো একটি দলের অবদানকে যেন আমরা কোনোভাবেই ভুলে যাব, এই কথাটি আমি এখানে মানতে চাই না, যে পার্টিকুলারলি গণতন্ত্রায়নে, দেশের গণতন্ত্রায়নে খালেদা জিয়ার যে অবদান এটা কেউ ভুলবে না। শেখ হাসিনা কিন্তু এরশাদের যে অ্যারেঞ্জ করা নির্বাচন সেটিতে অংশগ্রহণ করেছিল, খালেদা জিয়া কিন্তু সেটি করেনি। সো সেই রেসপেক্টগুলো আমি চাই যে আমাদের যারা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা তরুণ শিক্ষার্থী তারা ইতিহাস ভালো করে পড়বে, তারা জানবে, বিএনপিকেও রেসপেক্ট করবে। এরশাদ সরকারের অনেক সমালোচনা আমরা করতে পারি, কিন্তু স্থানীয় সরকারে এরশাদ সরকারের অবদান ছিল, ভালোটাকে ভালো বলতেই হবে। আওয়ামী লীগ মানে কিন্তু শেখ হাসিনা নয়, বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে আমরা স্বীকার করব করে তারা এমন একটা জায়গায় তাদের রাজনৈতিক স্লোগান বা আদর্শটাকে, একটা তো পলিটিক্যাল এজেন্ডা লাগবে, তাদের রাজনৈতিক আদর্শটাকে সেট করবে, যে তখন জনগণই সিদ্ধান্ত নেবে যে বৈষম্য বিরোধী আন্দোলনের এই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে নাকি বিএনপি আসবে নাকি জাতীয় পার্টি আসবে। কিন্তু সেখানে জায়গাটাই আবারও আপনার যে প্রশ্নটা খুবই যৌক্তিক, কিন্তু সেই সংস্কৃতিটা তৈরি করতে হবে, তার নাম হচ্ছে টলারেন্স, অর্থাৎ সহমর্মিতা। রাইট, এই সহমর্মিতার জায়গাটা ছিল না জন্যই আওয়ামী লীগের কিন্তু এই পতন। আজকে গণভবন বানানো হচ্ছে একটা জাদুঘর বা একটা এমন একটা স্থান যে মানুষ যেন মনে রাখে, এবং আমি মনে করি অনেকগুলো সিদ্ধান্ত ভুল খারাপ ভালো নিয়ে ডিবেট হতে পারে, আমি এই সিদ্ধান্তটাকে সাপোর্ট করি, যেন পরিণতিটা দেখতে পারে যে যদি সহমর্মিতা না থাকে, অন্যের প্রতি রেসপেক্ট না থাকে, কেউ যদি জুলুম করে, দখলদারিত্বের রাজনীতি করে, তার পরিণতি এরকম, তাকে এই পরিণতি বহন করতে হবে। তো আমরা চাই যে সহমর্মিতা তৈরি হোক, আমরা চাই সংস্কৃতির পরিবর্তন হোক, সব দলের, এদেশে যে কারো রাজনীতি করার অধিকার আছে, আমারও আছে, সেটা যেন রেসপেক্ট থাকে এবং স্পেস দেওয়া হয়। এই জন্য তাতে যেটা হবে, যদি এখন এটা চলতে থাকে, যেটা বাবু একটু গেল, আমি একটু যদি 30 সেকেন্ড ইলাবোরেট করি, যে এখানে পার্টিগুলো কিন্তু সবার অবজেক্টিভ একটা ছিল, সেটা হলো শেখ হাসিনা সরকারকে উৎখাত করে একটা নতুন বাংলাদেশের পরিবর্তন। সেই জন্য শিক্ষার্থীদেরও রেসপেক্টফুল হতে হবে, বিএনপিকেও সহনশীল হতে হবে, জাতীয় পার্টিকে সহনশীল হতে হবে, এবং আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এই 3 পার্টি বা সমস্ত রাজনৈতিক দল, সুশীল সমাজ, জনগণ, এখন তো আওয়ামী লীগ নেই, তারা অবশ্যই ঘুরে দাঁড়াবে, বড় একটি দল, তারা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে একদিন। কিন্তু আমরা যদি আমাদের মধ্যে বিভেদ তৈরি করি, তাহলে যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলছি, ইউনূস সাহেব যে কমিটিগুলো ঘোষণা করলেন, আদতে সেখানে কিন্তু আমরা পৌঁছতে পারবো না। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, শেষ দিকে চলে এসেছি, যে রাজনৈতিক বন্দোবস্ত সাধারণ মানুষের কল্যাণের জন্য, যে মামুন ভাই বললেন যে রাজনীতিবিদরা যে সহনশীলতার প্রয়োজন, সহমর্মিতার প্রয়োজন, সেরকম একটি পরিবেশ তৈরি করে, সেই মানসিকতায় আসা, বিগত দিনের রাজনীতি কি সেটি বলে আমাদের? অতীতের পরিবেশটা তো একরকম ছিল, বর্তমানে যে পরিবেশ বিরাজমান, আশা করি রাজনীতিবিদদেরও একটা শিক্ষা হয়েছে। যার শিক্ষা হয়নি তিনি আর রাজনীতি করতে পারবেন বলে আমি সন্দেহ পোষণ করি। তিনি যদি আবারও তার আগের কর্মে অবস্থান নিতে চান, আগের অবস্থানে থাকতে চান, স্বেচ্ছাচারী মনোভাব বিস্তার করতে চান, তার নির্বাচনী এলাকা দলে হোক, নির্বাচনী এলাকায় হোক, যে কোনো জায়গায়, আমার মনে হয় তিনি হোঁচট খাবেন, খেতে বাধ্য হবেন। দেশ বা জনতা বা নেতাকর্মীরা তার বিপক্ষে অবস্থান নিয়ে নিবে। মানুষ কিন্তু এখন কথা বলতে শিখে গেছে, বুলেট খেতে শিখে গেছে, মানুষের সমস্ত ভয়ভীতি ভেঙে গেছে। মিছিলের একজন পড়ে যাচ্ছে, বাকিরা এগিয়ে যাচ্ছে। আমরা অতীতে এরকম দেখিনি। একটি গুলি পড়লে বা একটি আঘাত আসলে সবাই হয় দৌড়ে পড়েছে, নাহলে যে আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছে। অন্যরা কিন্তু সমভাবে তাদের দাবি আদায়ের জন্য এগিয়ে গেছে, বুক পেতে দিয়েছে, শত শত লোক, হাজার হাজার লোক মরে গিয়েছে। যেখানে যে দেশটি থেকে এই 15 বছরে জিএফআই গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি, আমেরিকার একটা সংস্থা, তারা বলেছে যে 15 বছরে এই দেশ থেকে প্রায় $150 বিলিয়ন পাচার হয়ে গেছে। আমি সেই পাচারের টাকা ফেরত আনতে চাই। কারা পাচার করলো তাদেরকে ধরুন, আইনের আওতায় আনুন। সে আমলা হতে পারে, ব্যবসায়ী হতে পারে, সে যেই হোক, এর মধ্যে ব্যবসায়ী আছে, আমলা আছে, রাজনীতিবিদ আছে, সংখ্যায় কোনো অংশই কম নয়। তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক, বিচারের আওতায় আনা হোক। এবং আজকে যে প্রশাসন ব্যবস্থা আছে, গতকালকে একটা বড় ধরনের বিশৃঙ্খলা সচিবালয় হয়েছে ডিসি নিয়োগ নিয়ে, আজকে পত্রপত্রিকা আছে, এইটা কাম্য ছিল না। কারণ এটা কেন ঘটেছে?
ওই যে ক্যাবিনেট সেক্রেটারি মাহবুব হোসেন এখনো বসে আছে, সুন্দর মতো ভদ্রলোক, তিনি বসে আছেন। পাওয়ার ডিভিশনে একজন হাবিবুর রহমান বসে, পাওয়ার যেখানে সবচেয়ে বেশি দুর্নীতি জয়েন্ট সেক্রেটারি যিনি বদলি করেন বাথরুমের ভিতর পলাই, সমস্ত সেক্রেটারিদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। সরকারের অন্যায় কর্মগুলোকে, বিগত সরকারের অন্যায় কর্মগুলোকে এরা প্রশ্রয় দিয়েছে জেনে বুঝে শুনে, তারাও শপথ ভঙ্গ করেছে। সুতরাং প্রত্যেকে যে যেখানে আছে, দেশের সর্বোচ্চ চেয়ারে যেখানে আছে, ইভেন রাষ্ট্রপতিরও দ্বৈত নাগরিকত্বের কথা শোনা যাচ্ছে। তার মানে তিনি হলফনামায় ভুল হলফনামা দিয়েছেন, জাতির সাথে প্রতারণা করেছেন। তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব নেন তখন তিনি বলেনি। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এতদিন কেন নড়েচড়ে বসে কাজ করেনি? তিনি তো স্বাধীন থাকার কথা, তিনি তো একটা সাহিত্য আলাদাভাবে প্রতিষ্ঠান, রাষ্ট্রপতির অধীনে একটা প্রতিষ্ঠান, তিনি তো নির্বাহী বিভাগের অধীন ছিলেন না। তিনি কেন এতদিন রোল প্লে করলেন না? তার কমিশনাররা কেন এতদিন রোল প্লে করলো না? সুতরাং সমস্ত জায়গাগুলোর উপরই ঝাঁকুনি দেওয়া উচিত এবং সমস্ত মানুষগুলোকে বিচার নিয়মের আওতায় আনা উচিত এবং প্রত্যেকটা মানুষ যেন জবাবদিহিতার আওতায় আসে। জবাবদিহিতা বাধ্যতামূলক করা উচিত। সেটা কি রাজনীতিতে বলেন, কি সেটা ব্যবসা বাণিজ্যে বলেন, কি সেটা ব্যাংকের ঋণ গ্রহীতাকে বলেন, অথবা আমলাদের বলেন, চাকরিজীবীদের বলেন, চাকরিজীবীদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। কারণ হলো সে সরকারের সুবিধা ভোগ করে, জনগণের ট্যাক্সের পয়সার সুবিধা সে ভোগ করে। সে সরকারের কর্মকর্তা কর্মচারী, একবারে এক কথায় সে সরকারের কর্মচারী, জনগণের কর্মচারী। সুতরাং তাকে অবশ্যই ভাবতে হবে আমি সরকারের আনুকূল্য নিচ্ছি, জনগণের আলোচনা শেষ চেষ্টা করব। আমার না, এই চেষ্টা আমার না, এই চেষ্টা জনগণ। সবাই নেই। এই ভাবনাটা সর্বস্তরের মানুষের মধ্যে প্রণয়ন করা আপনাকে উচিত অসংখ্য এবং ধন্যবাদ। সকল জায়গার আবুল মানুষকে মাহমুদ, হিসাব দিতে মাখন সরকার, আনা উচিত। শহীদুল ইসলাম বাবুল এবং ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।